খবর কাগজটা প্রত্যেকদিন পড়তে হবে, খবর কাগজ ছাড়া কিন্তু হবে না। তো দা হিন্দু হচ্ছে বেস্ট সেই হিসেবে পলিটিক্যাল সায়েন্স এবং ইন্টারন্যাশনাল রিলেশনস এর কোয়েশ্চেন্স গুলোকে বাট ও টপিক গুলোকে বোঝার জন্য বেস্ট একেবারে। এর এরপরে ভালো কিছু হয় না, মানে ইন্ডিয়াতে ভালো কিছু হয় না। এরপরে তুমি যদি আরো গ্লোবাল লেভেলে যেতে চাও তাহলে তোমাকে তুমি গার্জিয়ান পড়তে পারো, আহ, তারপরে ওয়াল স্ট্রিট জার্নাল পড়তে পারো, ঠিক আছে, এগুলো প্রত্যেকদিন বেরোয়, খুব ভালো এগুলো, এগুলো পড়তে পারো। ইপিডাব্লিউ পড়তে পারো। তারপরে আহ, তারপরে ইকোনমিক আউটলুক পড়তে পারো। এগুলো এগুলো খুবই ভালো। যাই হোক, 8 তারিখের কোয়েশ্চেন্সে চলে আসি তাহলে, দেখি কি কি দিয়েছি। দুটো কোয়েশ্চেন্স দিয়েছিলাম তোমাদের, বলেছি যেমন যে ইম্পর্টেন্ট বিশেষ কিছু নেই, দুটো কোয়েশ্চেন্সই পেয়েছি আমি। সেগুলোই তোমাদেরকে দেখতে বলেছিলাম। আশা করি তোমরা দেখেছো সকলে, যারা করনি তারা করে নিও। এখানে দেখো কি বলছে, হুম অফ দ্য ফলোইং পার্টি, হুম অফ দ্য ফলোইং, হুইচ হতো এটা, সরি ভুল হয়ে গেছে। Which of the following party was founded by Kashiram, who is linked to Dr. B.R. Ambedkar's ideology? পরীক্ষায় একাধিকবার এই প্রশ্নটি কিন্তু জিজ্ঞেস করেছে, ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করেছে যে নিচের কোন পলিটিক্যাল পার্টিটি কাশিরাম প্রতিষ্ঠিত করেছিলেন বা বিএসপি কে প্রতিষ্ঠা করেছে, এই ধরনের প্রশ্ন কিন্তু এসেছে। এবং কাশিরামের সঙ্গে নামটা এখানে জেনে নাও, কাশিরাম আরো দুটো অর্গানাইজেশন বিল্ড আপ করেছিলেন, স্টাবলিশ করেছিলেন। সেইগুলোর নাম বলতে পারবে? পরীক্ষায় এসেছে অলরেডি। যাই হোক, এখানে আমরা দেখতে পাবো কাশিরাম, আমরা দেখতে পাবো বিএসপি তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন, বহুজন সমাজ পার্টি, যার ফুল ফর্ম হচ্ছে বহুজন সমাজ পার্টি। তো 2000 তোমরা দেখবে ওই 1-2 সাল নাগাদ তোমরা দেখবে, এখানে লিখে দিয়েছে বোধহয় আমি, হ্যাঁ 2001 সাল, দেখো এখানে নিচের দিকে লেখা আছে। 2001 সাল নাগাদ এখানে কাশিরাম কি করেছিলেন না, এই বহুজন সমাজবাদী পার্টির যিনি উত্তরসূরি, উত্তরসূরি হিসেবে তিনি কিন্তু মায়াবতীকে ঘোষণা করেছিলেন, ঠিক আছে। মায়াবতীকে ঘোষণা করেছেন এবং তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি মায়াবতী পাওয়ারে আছেন। মায়াবতীর নামটা খুব গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান পলিটিক্স এর জন্য এই কারণে যে তিনি প্রথম দলিত কোনো মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন, প্রথম দলিত দলিত কোনো মহিলা মুখ্যমন্ত্রী যিনি পাওয়ারে এসেছেন। তো উত্তরপ্রদেশে তিনি মুখ্যমন্ত্রী ছিলেন একটা সময়। তার পলিটিক্সটা খুব গুরুত্বপূর্ণ, তার অন্যতম কারণ এই কারণেও যে তিনি, বুঝতেই পারছো, বহুজন সমাজবাদী পার্টি মানে হচ্ছে এটা আম্বেদকরের আইডিওলজিতে তৈরি হয়েছে, মানে যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে যে আম্বেদকর আমরা দেখতে পাবো, পড়তে গিয়েও আমরা এটা পেয়েছিলাম, এই বিষয়গুলো আলোচনা করেছি, আবার বলছি এগুলো, যে আম্বেদকর ছিলেন আমরা জানি যে যারা হচ্ছে ওই অচ্যুত, আনটাচেবলসদের বিভিন্ন রাইটস নিয়ে তিনি কিন্তু কথা বলেছিলেন এবং বিভিন্ন রিজার্ভেশনের ব্যবস্থা তিনি করেছিলেন, তাই না, এগুলো আমরা দেখেছি। তো এই প্রসঙ্গে তিনি তাদের আসলে লিভিং স্ট্যান্ডার্ড ডেভেলপ করতে চেয়েছিলেন, তাদেরকে তাদের যে বেসিক হিউম্যান রাইটস, সেই হিউম্যান রাইটস গুলো তার তিনি কিন্তু সিকিউর করতে চেয়েছিলেন। গতকাল রাতে আমি একটা মুভি দেখছিলাম, মুভিটা তোমরা দেখতে পারো অনেকে, মুভিটার নাম হচ্ছে জয় ভীম। অসাধারণ একটা মুভি, ট্রাইবালসদের উপর তৈরি হয়েছে, ট্রাইবালস একটা কমিউনিটির গ্রুপের উপর, মাইনরিটি গ্রুপসের উপর তৈরি হয়েছে। এই মুভিটা তৈরি হয়েছে হাইকোর্টের, মাদ্রাজ হাইকোর্টের একজন উকিলের যে তার যে কেস ছিল সেই কেসটিকে কেন্দ্র করে। পরবর্তীকালে যিনি মাদ্রাজ হাইকোর্টের ইয়েও হয়েছিলেন, মাদ্রাজ হাইকোর্টের তিনি অ্যাডভোকেট বা জাজও হয়েছিলেন, এডিশনাল জাজ তিনি হয়েছিলেন। তো আহ, বিখ্যাত একটা বিষয় সেখানে, মানে কিভাবে মানুষ ট্রাইবালসরা জীবনযাপন করে, তাদের অবস্থাটা কি রকম এবং তারা কি ধরনের, কত ধরনের প্রবলেমস এর মুখে থাকে, তাদের কালচার গুলো কিরকম, এবং সেখানে আপার ক্লাস গুলো দ্বারা কিভাবে তারা সেখানে শোষিত হয়, বঞ্চিত হয়, তাদের কিভাবে বিভিন্ন পলিটিক্যাল রাইটস গুলো থেকে তারা বঞ্চিত, তাদের মিনিমাম বেসিক নিড যেগুলো সেগুলো থেকে কিভাবে তারা বঞ্চিত, সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম যেগুলো সরকারের আছে সেগুলো থেকে কিভাবে বঞ্চিত, সেই সমস্ত বিষয়গুলো সেখানে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এবং একেবারেই তাদের উপর যে ব্রুটাল অ্যাটাক করা হয়, যেরকম ভাবে আপার ক্লাসরা ব্রুটাল অ্যাটাক করে বা পলিটিক্যাল লিডার্সরা যেটা করে, অ্যাডমিনিস্ট্রেশন যেটা করে, স্টেট ভায়োলেন্স যেটাকে আমরা বলে থাকি, স্টেট ভায়োলেন্স কিভাবে তাদের উপর সেখানে অ্যাপ্লাই হচ্ছে সেটাকে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। তো যাই হোক, ওই অ্যাডভোকেটের একটা বিখ্যাত যা কেস ছিল সেটা, ফাইনালি তিনি পরবর্তীকালে তার এই বিশেষ কন্ট্রিবিউশন গুলোর জন্য হাইকোর্টের অ্যাডিশনাল জাজ হয়েছিলেন মাদ্রাজ হাইকোর্টে। তিনি এখনো জীবিত আছেন। তো এটি এই এই প্লটের উপরে তৈরি হয়েছে, দেখতে পারো। এই সমস্ত মুভি টুভি গুলো দেখলে কি হয় না, এই আইডিওলজি গুলো সম্পর্কে ক্ল্যারিটি তৈরি হয় এবং দীর্ঘদিন এই ইনফরমেশন গুলো মাথাতেও থাকে। তো যাই হোক, এটা একটুখানি দেখে নিও। তো এইখানে ঘটনা প্রসঙ্গে এটা কেন এসেছে আলোচনায়, এটা আলোচনায় আসার অন্যতম কারণ হচ্ছে যে মায়াবতী, এটা আমি আগে সাবমিট করে দিই, নাহলে আবার শেষ হয়ে যাবে। খেয়াল করে দিই। এখানে আমরা দেখতে পাবো যে মায়াবতী তার যে ভাগ্নে,
নেফিউ সে তাকে তিনি কি করেছিলেন, তাকে তিনি এখানে এক প্রকার বলা যেতে পারে যে ওই তার উত্তরসূরি হিসেবে ঘোষণা করেছে। ঠিক আছে? তো তার নেফিউকে তিনি এখানে এক প্রকার উত্তরসূরি হিসেবে ঘোষণা যখন করছেন, তখন এখানে দেখা যাচ্ছে যে তিনি আ মানে বিএসপির উত্তরসূরি হিসেবে ঘোষণা করছে এবং বড়, বড় কিছু পোস্ট অফার করেছে। তো বুঝতেই পারছো যে একটা ট্রানজিশন পলিটিক্স সেখানে চলছে। বাট তার কিছু কাজ মায়াবতীর নিশ্চয়ই খুব খারাপ লেগেছে। পলিটিক্যাল পার্টিজ এর মধ্যে নিশ্চয়ই খুব চর্চা হচ্ছে। মানে ইন্টারনাল সেখানে নিশ্চয়ই কন্ট্রোভার্সি হচ্ছে তাকে নিয়ে। তো স্বাভাবিকভাবেই টুইটারে এসে, যেটাকে এই মুহূর্তে আমরা এক্স বলছি, তো এক্স এ এসে তিনি এখন একটা টুইট করেছেন। বলেছেন সেখানে তাকে সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। তার অন্যতম কারণ হচ্ছে যে তার এখনো ম্যাচুরিটি লাভ করতে পারেননি। তো তিনি ম্যাচুরিটি লাভ করতে পারেননি। হ্যালো? কি দেখতে পাবো আমরা এখানে? তো এই বিষয়টি আমরা দেখতে পাবো যে এই প্রসা এই প্র এই এই কারণে আলোচনায় কিন্তু এসেছে, হ্যাঁ? যে বা একটা ট্রানজিশন পলিটিক্স সেখানে কিন্তু হচ্ছে। তো সেই প্রসঙ্গে আসলে তিনি বলেছেন এখানে টুইটারে লিখেছেন যে মায়াবতী তার যে আকাশ বোধহয় তার নাম, ছেলেটির নাম। তো সেখানে সে বলেছেন উনি ওই মায়াবতী বলেছেন টুইটারে যে তিনি এখনো ম্যাচুরিটি লাভ করেননি। তিনি যতক্ষণ না ম্যাচুরিটি লাভ করছেন তাকে সমস্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো এবং মানে যেহেতু তিনি ম্যাচুরিটি লাভ করেননি তাই তাকে সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো এবং আগামী দিনে যখন তিনি ম্যাচুরিটি লাভ করবেন তখন অবশ্যই তাকে আবার সেই মতো দায়িত্বে ফিরিয়ে নিয়ে আসা হবে। তো এই কারণে আসলে এটা আলোচনায় আছে। মাথায় রাখবে এটা যে এখন ট্রানজিশন পলিটিক্স ঘটছে। তো এই বিষয়গুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। কাশির আমি দুটো অর্গানাইজেশনস এর নাম তোমাদের জানতে চাইলাম। ভালো করে নোট করে নাও, লিখে দিতে পারো। আমি সবাইকে দেখিয়ে দেবো। যে ওই দুটো অর্গানাইজেশন সম্পর্কে কিন্তু পরীক্ষায় অলরেডি কিন্তু জানতে চেয়েছে। ঠিক আছে? তো এগুলো একটু মাথায় রেখো। এই কোয়েশ্চেন গুলো বারবার জিজ্ঞেস করে। বিভিন্ন এন্ট্রান্স এক্সামিনেশন এ এটা যেমন আমি যেবার বোধহয় এন্ট্রান্স দিয়েছিলাম কল্যাণীতে যখন পড়তাম মাস্টার্সে, তখন এটা জিজ্ঞেস করেছিল যে নিচের কোন পলিটিক্যাল পার্টিটি কাশিরাম তৈরি করেছিল। তো পরবর্তীকালে আবার পরীক্ষায় এসেছিল, আমি দেখেছি। তো বিভিন্ন এন্ট্রান্স এক্সামিনেশন এসে থাকে। যাই হোক, এগুলো ভালো করে দেখো, নেটের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা আমাদের আলোচনায় গেল। ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, এটাও আলোচনায় আছে এই মুহূর্তে। তার কারণ তোমরা গত কিছুদিন আগেই তোমাদের আমি কংগ্রেসের ম্যানিফেস্টো নিয়ে ক্লাস হচ্ছিল, আমাদের একাধিক ক্লাস হয়েছে, আরো দু একটা ক্লাস হবে। তো সেখানে আমি তোমাদের বলছিলাম যে কংগ্রেস এই অগ্নিবীর বা অগ্নিপথ যোজনা যেটা আছে, অগ্নিপথ যোজনাটাকে তারা বা অগ্নিপথ স্কিমসটাকে তারা, সরকারের এই পলিসিটাকে তারা ক্যান্সেল করবে। বিজেপি এই পলিসিটা নিয়ে এসেছে 2022 সালে নিয়ে এসেছে। কি এই পলিসিতে আছে? এই পলিসিতে হচ্ছে, এই পলিসিটা রিলেটেড হচ্ছে আর্ম ফোর্সেস রিলেটেড পলিসি। কি আছে এই পলিসিতে? এই পলিসিটা বলছে যে 17.5 থেকে 21 বছর বয়সের যারা ইয়াং, একেবারে ইয়াং জেনারেশন, নিউ একেবারে, তো সেই ইয়াং জেনারেশনস কে তারা কি করবে না আর্মিতে রিক্রুট করবে এবং এতে করে আমাদের আর্মির মানে যে বয়স, সেই বয়সটা মানে গড় যে বয়স, হ্যাঁ, যারা এখানে আর্মিতে যারা অফিসার্স আছেন বা সোলজার্স আছেন তাদের কথা বলা হচ্ছে, তাদের যে গড় বয়স সেই গড় বয়সটাকে রিডিউস করা হবে, কমিয়ে নিয়ে আসা হবে। তো কমিয়ে এখন এই মুহূর্তে যদি দেখো তাহলে আমাদের গড় বয়সটা হচ্ছে বোধহয় 32। এখানে কোথাও লেখা আছে, যেমন এখানে আছে যে 32 হচ্ছে বর্তমানে। যদি তুমি এভারেজ বয়স দেখো, যারা সোলজার্স আছে, যারা সোলজার আছে, যারা আর্মিতে, তাদের গড় বয়স যদি দেখো তাহলে 32 তাদের কিন্তু দাঁড়ায় এভারেজ। এটাকে তারা বলছে যে আগামী 6 থেকে 7 বছরের মধ্যে কি করবে, এটাকে 26-এ নামিয়ে নিয়ে আসবে। 6 থেকে 7 বছরের মধ্যে 26-এ নামিয়ে নিয়ে আসবে এবং চেষ্টা এটা করা হবে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এটা চেষ্টা হবে যে আমাদের মিলিটারিতে যারা বা আর্ম ফোর্সেসে যারা থাকবে, যারা সার্ভিস দেবে, তারা ইয়াং হবে, তাদের ইয়াং ব্লাড হবে, তারা অনেক বেশি, তাদের মধ্যে ইমোশনস থাকবে এবং তারা খুব ভালো রকম ভাবে নেশনসকে সার্ভ করতে পারবে এবং কোন রকম তাদের মধ্যে ফিজিক্যাল অবস্টেকলস কিছু থাকবে না, তারা ফিজিক্যালি ফিট হবে। তো স্বাভাবিকভাবেই এটাকে কিন্তু এখানে তারা মানে এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে তারা করেছে। এখানে যে বিষয়টিকে এখানে গুরুত্ব দিয়েছে, যেটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে আসলে, সেটা হচ্ছে যে তাদের কাজের পিরিয়ডটা নিয়ে। ভালো করে মাথায় রাখো, তাদের কন্ট্রোভার্সি হচ্ছে কাজের পিরিয়ডটা নিয়ে। কি বলা হয়েছে এখানে? কিছু বলছো কেউ? তাদের কন্ট্রোভার্সিটা হচ্ছে কাজের পিরিয়ডটাকে নিয়ে, টাইম পিরিয়ডটা কত বছরের জন্য তারা সার্ভিসটা দেবে। সার্ভিসটা দেবে তারা 4 বছরের জন্য। কেন কন্ট্রোভার্সি হচ্ছে? কন্ট্রোভার্সিটা হচ্ছে এটা নিয়ে, সমস্ত পলিটিক্যাল পার্টিস গুলোই কম বেশি, যেমন আম আদমি পার্টিরও কথা বলা যেতে পারে, তারা শুরুর দিকে এটার প্রথমে বিরোধিতা করেছিল, পরে এসে তারা সাপোর্ট করলো। কংগ্রেস এখন তো তারা একেবারেই এসে বলছে যে না, এটার বিরুদ্ধে তারা অন্য একটা পলিসি নিয়ে আসবে এবং বাতিল করে দেবে এটাকে, তারা যদি পাওয়ারে আসে। কেন? তাদের আর্গুমেন্টটা কি? তাদের আর্গুমেন্টটা হচ্ছে যে শুধুমাত্র দেশটাকে, দেশে দেশে দেশের ইয়াং জেনারেশনকে মিলিটারিতে রিক্রুট করতে গিয়ে তুমি আলটিমেটলি কি করবে না, গোটা দেশের ফিউচারটাকে তুমি একেবারে নষ্ট করছো। ইকোনমিক যে ফিউচার্স, হিউম্যান ডেভেলপমেন্টের যে ফিউচার্স, হিউম্যান ডেভেলপমেন্টটাকে তোরা তোমার ডিস্ট্রয় করবে। এই ধরনের একটা অভিযোগ তারা কিন্তু বিজেপির বিরুদ্ধে নিয়ে এসেছে।
কেন কিভাবে এই আর্গুমেন্টটা তারা এস্টাবলিশ করছে? তাদের বক্তব্য হচ্ছে যে 17.5 থেকে 21 বছর বয়স, তার মধ্যে তারা কি করবে? 17.5 থেকে 21 বছর বয়সের ছেলে মেয়েদের রিক্রুট করবে। ভালো, 4 বছর তাদেরকে কাজ দেবে। আমরা জানি যে যখনই কোনো রিক্রুটমেন্ট হয় আমাদের, তখন লাইফ টাইম পিরিয়ডের একটা ব্যবস্থা থাকে। বাট আর্মিতে সেটা হয় না, কিন্তু এতটা তারপরেও কম হয় না। তো এখানে আমরা কি দেখতে পাই, যদি 21 বছর আর 4 বছর যদি প্লাস করো, তো 21 আর 4 হয়ে যাবে 25। তো 25 হার্ডলি হয়তো 26-27, ট্রেনিং ধরে সব হয়তো 26-27 হয়তো যাবে। 26-27 বছর বয়সে সে রিটায়ার করবে চাকরি জীবন থেকে। এখানে তারা বলেছে অবশ্য যে তারা 25% যাদেরকে রিক্রুট করা হবে, যেমন বলেছে যে প্রত্যেক বছর এখানে হচ্ছে 2022 সালে 46,000 অগ্নিবীরকে তারা রিক্রুট করবে, যারা এই যোজনার সঙ্গে জড়িত হবে, যারা সোলজার হবে তাদেরকে অগ্নিবীর বলা হবে। এই যে এখানে বলেছে নোন অ্যাজ অগ্নিবীর। তো বলেছে এখানে কি যে এরা 46,000 2022 সালে রিক্রুট করা হবে। তো এদের মধ্যে আবার 25% হলে কত হবে? 23 হচ্ছে এখানে মোটামুটি 11.5। তো 11,500-কে এখানে কি করা হবে না, 11,500-কে এখানে কিন্তু আপগ্রেড করে তাদেরকে আহ মানে তাদের চাকরিটাকে এক প্রকার বলতে পারো কনফার্ম করা হবে। বাকিদেরকে তার মানে এক প্রকার রিটায়ার করানো হবে। তাহলে বাধ্যতামূলক এক প্রকার রিটায়ারমেন্ট কত? 4 বছর বয়স, 4 বছর সার্ভিস করার পরে। তার মানে তার বয়স কত দাঁড়াবে? বয়স দাঁড়াবে 21 আর 4-এ 25, ধরে নাও 26-27। তাহলে 26 থেকে 27 বছর বয়সে সে কি করবে না, রিটায়ার করবে। সে যদি রিটায়ার করে 26 থেকে 27 বছর বয়সে, তাহলে মুশকিলটা হবে কিসের? মুশকিলটা হবে এটাই যে এই ইউথরা এসে কি করতে পারবে না, 26-27 বছর বয়সে এসে সে আর পড়াশোনা লাভ করতে পারবে না। কেন? কারণ 17 থেকে 21 বছর বয়সের যে টাইম পিরিয়ড, এর মধ্যে আমরা দেখতে পাই যে সে কি করে না, ওই বলতে পারো এক প্রকার ওই বলতে পারো যে গ্রাজুয়েশনটা হয়তো ম্যাক্স টু ম্যাক্স সে শেষ করতে পারে, তাও হয়তো হবে না। তো টেনে টুনে গ্রাজুয়েশনটা শেষ করতে হতে পারে। গ্রাজুয়েশনটা তাও যদি সে ফাইনালি জবের জন্য ট্রাই করে, তাহলে গ্রাজুয়েশনের জন্য তো আর আরোই পাবে না, কারণ একটা প্রিপারেশনের ব্যাপার থাকে। তাহলে 17.5 বছর বয়সে সে যদি জয়েন করে, তাহলে কি হবে? চাকরি করার পর 26 থেকে 27 বছর বয়সে সে যখন রিটায়ার করবে, তারপরে গিয়ে না তো তাকে কোনো স্কুল ভর্তি নেবে, না তো তাকে কোনো কলেজ ভর্তি নেবে। যদিও নিপ এখন বলছে, এনইপি বলছে যে না, তার এখন সেটা হতে পারে যে নতুন এডুকেশন পলিসি এসেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে সেখানে ক্রেডিট সিস্টেমের মধ্যে দিয়ে বলা হচ্ছে যে ক্রেডিট ব্যাংকের ব্যবস্থা করা হয়েছে, এবিসি, যেটা আমরা এর আগেও আমরা কোয়েশ্চেন্সে দেখেছি। তো এবিসির পলিসি করা হয়েছে যদিও, এটা ঠিক, কিন্তু তারপরেও কথাটা হচ্ছে যে চাকরি করার পর একজন আবার এসে নতুন করে পড়াশোনা করবে, এবং এমন একটা বয়সে এসে পড়াশোনা করবে যখন তার হয়তো পড়াশোনা করার ইচ্ছে শক্তিটা চলে যাবে, তার হয়তো নেওয়ার এতটা ক্যাপাসিটি থাকবে না, মাঝে এতটা গ্যাপ থেকে যাবে। তো সে কি আদৌ কি তখন, এবং সে যদি আলটিমেটলি যদি পড়াশোনাটা আবার কন্টিনিউ করে যদি চাকরির জন্য নিজেকে যোগ্য করে, তো সে কি যারা অলরেডি কন্টিনিউলি পড়াশোনাটা করছে তাদের সঙ্গে কি কম্পিট করতে পারবে? পারবে না। মানে তোমরা যারা কন্টিনিউ পড়াশোনা করেছো, গ্রাজুয়েশন মাস্টার্স, তো তাদের সঙ্গে এসে কি এরা কম্পিট করতে পারবে? কখনো এরা কখনো কম্পিট করতে পারবে না। তো ফলে মুশকিলটা কি হবে? কংগ্রেসের আর্গুমেন্টটা হচ্ছে এটাই, বা অপোজিশনের আর্গুমেন্টটা হচ্ছে এটাই, যে এই ইউথ, এত বড় একটা ইউথ, প্রত্যেক বছর তারা কি করবে না, তারা কিন্তু জবলেস হয়ে থাকবে, এবং তারা কিন্তু একেবারেই বলতে পারে এক প্রকার ওই একেবারে নিম্নমানের যে সমস্ত কাজগুলো হয়, সেই নিম্নমানের কাজগুলোর জন্য এদেরকে কিন্তু ঠেলে দেওয়া হবে এক প্রকার। তো এটা এক প্রকার বলা হচ্ছে যে স্টেট জেনারেটেড, এক প্রকার এদের আর্গুমেন্ট হচ্ছে স্টেট জেনারেটেড এক প্রকার, এটা কিন্তু এক প্রকার ভায়োলেশন হবে। স্টেট জেনারেটেড কিন্তু ডিস্ট্রাকশন অফ হিউম্যান রাইটস হবে। তো এই দেশের ইকোনমি এর ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে, দেশের প্রোগ্রেস কিন্তু বাধাপ্রাপ্ত হতে পারে। তো এই সমস্ত আর্গুমেন্ট গুলো নিয়ে এরা এখানে বিরোধিতা করেছে। বাট সরকার তারপরও এই প্রকল্পে অটল আছে এবং এটাকে লাগু করেছে। কংগ্রেস এসে বলছে এখন এটাকে তারা কিন্তু ক্যান্সেল করে দেবে, তারা ক্যান্সেল করে একটা অন্য ধরনের কিছু নিয়ে আসবে, এই ধরনের একটা তারা কিন্তু প্রমিস এখন ইলেকশনে তারা করছে। তো এই প্রসঙ্গে এটা কিন্তু আলোচনায় আছে। আমাদের বুঝতে হবে, যখনই আমরা হিউম্যান রাইটস নিয়ে পড়ছি, আমাদের ন্যাশনাল সিকিউরিটি নিয়ে পড়ছি, আমরা আমাদের বিভিন্ন পলিসি গুলো নিয়ে, আমাদের ইউনিট 10 পলিসি নিয়ে পড়ছি, আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স নিয়ে আমরা পড়াশোনা করছি, তখন আমাদের এগুলো বুঝতে হবে যে এই সরকারের ছোট্ট একটা পলিসির কিন্তু একটা লং রানে কিন্তু একটা বিশাল বড় ইম্প্যাক্ট থাকতে পারে। ঠিক আছে? তো এগুলো আমাদেরকে একটুখানি ভালো করে বুঝতে হবে। তো এটাই এখানে, এই কারণে এটা এখন আলোচনায় আছে, ভালো করে দেখে নেবে যে এটা লঞ্চ কত সালে হয়েছিল। এবং প্রশ্ন খুব যে গভীরে গিয়ে যতগুলো কথা আমি হয়তো বললাম, এগুলোর এত ডিটেলস হয়তো যাবে না। আমি গল্পটা তোমাদের বলে দিলাম এই কারণে, কারণ যদি গল্পটা জানা থাকে এটা মাথায় থাকবে বিষয়টা। তো এটা রিসেন্টলি এসেছে পরীক্ষায়, তোমরা জানো যে দুটো এই পলিসি রিলেটেড যে কোয়েশ্চেন্স গুলো ইউনিট 10 থেকে যেগুলো আমাদের জিজ্ঞেস করে, সেটার প্যাটার্নটা হচ্ছে দুই রকমের প্যাটার্ন। কি কি প্যাটার্ন? একটা প্যাটার্ন হচ্ছে যে কত সালে লঞ্চ হয়েছিল পলিসিটা, সেটা জিজ্ঞেস করে। আর দ্বিতীয় হচ্ছে যে পলিসিটার অবজেক্টিভটা কি, বা তার মধ্যে ছোটখাটো একটা কত কোনো ইনফরমেশন জিজ্ঞেস করে। তো তার থেকে গভীরে কিছু যায় না, বা এটা কোন মিনিস্ট্রির আন্ডারে আছে এটা।
হার্ডলি হয়তো সেটা। তো দুটো বা তিনটে ইনফরমেশন আমাদের কিন্তু পলিসি রিলেটেড পড়তে হবে। তো পলিসিটা হয়তো অনেক কিছু থাকতে পারে। যদি সময়ের অভাব হয় তোমাদের, তাহলে যাওয়ার কোনো প্রয়োজন নেই ডিটেলসে। তোমাদের চেষ্টা এটাই থাকবে যে শুধুমাত্র কত সালে লঞ্চ হয়েছিল এবং তার বেসিক উদ্দেশ্যটা কি, এই দুটো, এবং কোন মিনিস্ট্রির আন্ডারে আছে, এই জাস্ট এই জিনিসগুলো যদি দেখে নাও তাহলেই হবে। তাহলে এগুলোই আমাদেরকে মাথায় রাখতে হবে যে এগুলো কিন্তু পরীক্ষার জন্য আমাদের ইম্পর্টেন্ট। কিন্তু গল্পটাও যদি মাথায় থাকে তাহলে তোমাদের এটা করে আসাটা ডিফিকাল্ট হবে না। কারণ আমি দেখেছি তোমরা সবাই গিয়ে, বেশিরভাগ স্টুডেন্ট গিয়ে গন্ডগোলটা পাকাও যেটা, সেটাতে হচ্ছে পলিসি গুলো, কারণ এগুলো মুখস্থ করতে হয়। এবার মুখস্থ এই কারণেই তোমাকে করতে হচ্ছে, তার কারণ তুমি গল্পটা জানো না। আমাকে যদি কেউ এটা জিজ্ঞেস করে আমি বলে দেবো তার কারণ, 2022 সালে আমি খবরের কাগজ এটা পড়েছি, তার কন্ট্রোভার্সিটাও আমি দেখেছি, এবং আমি টুইটারও কাউকে টুইট করতেও দেখেছি, আমি টুইটারে কারো লাইক করেছি, কাউকে ডিসলাইক করেছি, এগুলো জানি। তো ওই সময় ওই ঘটনাটা ঘটেছিল, বা অনেক সময় কি হয়, আমি যেহেতু প্রথম সারিতেই, অনেক সময় আমি অনেক বন্ধু বান্ধবকে বিভিন্ন কন্টেন্টসও লিখে দিই। তো এই রিলেটেড কন্টেন্টও যেহেতু লিখি, বা সোশ্যাল মিডিয়াতেও আমি যেহেতু পোস্ট করি নিজে, তোমরা জানো, পক্ষে বিপক্ষে বা হয়তো নিউট্রাল। তো ফলে কি হয়, এই ইস্যুস গুলো আমার মাথায় আসে, আমি নিজে এটার একটা কিন্তু পার্টিসিপেটরি একটা কিন্তু অবজারভার হয়ে গেছি বিষয়টা। তো ইন জেনারেল বিষয়টা হয়েছে যেটা, সেটা হচ্ছে আমার মাথাতে থেকে গেছে। তোমাদেরকেও ঠিক এটাই করতে হবে। তো যাই হোক, খবরের কাগজটা যেহেতু পড়ার তোমাদের সময় নেই, বা পড়লেও হয়তো সব ধরতে পারবে না, তাই আমি এখানে বলে দিচ্ছি, ভালো করে শুনবে, শুধু শোনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ব্যাস, তাহলেই হবে। তারপরে চলে আসে এখানে, এটা গেল আমাদের দুটো প্রশ্ন গুরুত্বপূর্ণ, আমাদের 8 তারিখ থেকে আমরা পেয়েছি। এরপর চলে আসে আমাদের 9 তারিখের কোয়েশ্চেন।